গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 47। তোমরা অলরেডি তোমাদের পরীক্ষার নোটিশ পেয়ে গেছো এবং তোমাদের যে এমসিকিউ পরীক্ষাগুলো সেটার আমি ডেট দিয়ে দিয়েছি এবং তোমরা ভালো করেই জানো তোমরা তোমাদের পরিবর্তিত সিলেবাস পেয়ে গেছো, অর্থাৎ শর্ট সিলেবাস। সুতরাং তোমরা জানো যে তোমাদের 2 নম্বর অধ্যায়টা নেই এবং ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে কি আমাদের সম্পূর্ণ নেই, আংশিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করব? তোমরা ষষ্ঠ অধ্যায়টা করার সময় ভালো করে দেখে নিও চ্যাপ্টারগুলো। যখন যে চ্যাপ্টারটা করবে সিলেবাসটা সামনে রাখবে, কারণ ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়টা তোমাদের সম্পূর্ণ দেওয়া নেই। তাহলে গুরুত্বপূর্ণ একটা অংশ পড়ছিলাম যে সহানুমানের প্রকারভেদ। সহানুমান কাকে বলে? সহানুমান হচ্ছে এক ধরনের একটি মাধ্যম অনুমান, যে মাধ্যম অবরোহ অনুমানে দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাকে বলা হয় সহানুমান। উদাহরণ কি ছিল? সব মানুষ হয় মনসী, সব কবি হয় মানুষ, বা রহিম হয় একজন মানুষ, রহিম হয় মনসী, বা সব কবি হয় মনসী, যেভাবে লাগানো। অর্থাৎ মাধ্যম অনুমান এবং সহানুমানের উদাহরণ একই। আচ্ছা, সহানুমানের প্রকারভেদ। প্রথমে আমি 2 নম্বরে একটা আনসার। আমরা জানি সহানুমান হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে অমিশ্র, আরেকটা হচ্ছে মিশ্র। অমিশ্র হচ্ছে যে মাধ্যম অনুমানের বা যে সহানুমানের, কারণ সহানুমানের প্রকারভেদ তো, তাহলে কি লিখবে? যে সহানুমানের প্রত্যেকটি যুক্তিবাক্য, সব যুক্তিবাক্য একই রকমের, সব যুক্তিবাক্য একই ধরনের বা একই প্রকারের, একই প্রকারের। আমি আর লিখলাম না, তাকে অমিশ্র সহানুমান। এগুলো তোমরা নিজেরাই বুঝে নিও। অর্থাৎ অমিশ্র সহানুমানের সবগুলো যুক্তিবাক্য হবে একই প্রকারের। অর্থাৎ যখন অমিশ্র নিরপেক্ষ পড়াবো তখন বলবো যে 3টা যুক্তিবাক্য হচ্ছে নিরপেক্ষ। যখন অমিশ্র বৈকল্পিক পড়াবো 3টা বাক্যই বৈকল্পিক। যখন প্রাকল্পিক পড়াবো 3টা যুক্তিবাক্যই প্রাকল্পিক। কেন 3টা বলছি? সহানুমানে থাকে 2টা আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত। গত ক্লাসে আমি বৈশিষ্ট্য পড়েছি এবং বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। আর মিশ্র হচ্ছে যে সহানুমানের সব যুক্তিবাক্য একই প্রকারের নয়, যে সহানুমানের সব যুক্তিবাক্য, যে সহানুমানের সব যুক্তিবাক্য একই প্রকারের নয়, একই ধরনের নয়, অর্থাৎ ভিন্ন প্রকারের। অর্থাৎ এক্ষেত্রে তোমার কি হয়? কোনটা হবে, ধরো 3টা তো, 2টা আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত, কোনটা হবে প্রাকল্পিক, কোনটা বৈকল্পিক, কোনটা নিরপেক্ষ। ঠিক আছে, বই থেকে দেখে নিও বাকি অংশ। অর্থাৎ এই সহানুমানে 3টা যুক্তি বাক্য কখনো 2 রকমের হবে, কখনো 3 রকমের হবে, অর্থাৎ একই রকম হবে না 3টা, কিন্তু এখানে 3টা একই রকম হবে। তাহলে প্রথমে আমি চলে যাব অমিশ্র সহানুমান। অমিশ্র সহানুমান হচ্ছে 3 প্রকার। আমি এখানে লিখলাম 3 প্রকার। 3 প্রকার, এটাও 3 প্রকার। আচ্ছা, এটাও 3 প্রকার, এটাও 3 প্রকার। আচ্ছা, প্রথমে আমি এখান থেকে শুরু করছি। 3 প্রকার। এক হচ্ছে অমিশ্র নিরপেক্ষ, অমিশ্র নিরপেক্ষ। 2 হচ্ছে অমিশ্র প্রাকল্পিক, 2 হচ্ছে অমিশ্র প্রাকল্পিক। 3 হচ্ছে অমিশ্র বৈকল্পিক, অমিশ্র বৈকল্পিক। আমরা এই বাক্যগুলো 3য় অধ্যায়ে নিয়ে পড়েছি, তাই না?
নিরপেক্ষ, প্রাকল্পিক, বৈকল্পিক যুক্তিবাক্যের মধ্যে। তাহলে মনে রাখো, জাস্ট আগে লিখে দিবে অমিশ্র। অমিশ্র কত প্রকার? অমিশ্র লাগিয়ে নিরপেক্ষ, প্রাকল্পিক, বৈকল্পিক, 3 প্রকার। আগে শুধু প্রথমটা কি হচ্ছে, 3টা বাক্যই নিরপেক্ষ থাকবে, 3টা বাক্য প্রাকল্পিক, 3টা বাক্যই বৈকল্পিক। আর এটা 3 প্রকারের হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ, এটা 3 প্রকার। এক হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। আমি আর সহানুমানটা তোমাদের না, আমি সহানুমান কথাটা লিখলাম না, তোমরা সবাই জানো আমি পড়াচ্ছি সহানুমানের প্রকারের, প্রত্যেকটা জায়গায় একটা সহানুমান লিখতে হবে। তাহলে এইগুলো একটু বই থেকে দেখে নিও। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, বৈকল্পিক সহানুমান। এখানে নিরপেক্ষ নেই, না দাঁড়াও, বৈকল্পিক নিরপেক্ষ হবে, বৈকল্পিক নিরপেক্ষ দিয়ে দিলাম, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান। আর 3 নম্বর হচ্ছে বিকল্প সহানুমান। এখানে সহানুমান লিখলাম, এখানে নিরপেক্ষ নাই, সহানুমান। তাহলে কি পেলাম? অমিশ্র প্রথমটা এখন আমরা পড়ে ফেলবো, অমিশ্র নিরপেক্ষ। আমরা দেখতেই পাচ্ছি 3টা যুক্তিবাক্য একই প্রকারে। যদি বলা হয় 3টা যুক্তিবাক্য এক প্রকারে, তাহলে আমি এখানে সংজ্ঞায় আমি কি লিখবো, যে নিরপেক্ষ সহানুমানে, যেহেতু নিরপেক্ষ দিয়ে লিখব, যে নিরপেক্ষ সহানুমানে 3টা যুক্তিবাক্যই হচ্ছে নিরপেক্ষ, বা যে সহানুমান 3টা যুক্তিবাক্য নিরপেক্ষ থাকে। আমি এখান থেকে লিখলাম 1 নাম্বার। এটা আমরা পরে পড়বো, এই 3টা আগে পড়বো। এখান থেকে চলে যাই 1 নাম্বারে। অমিশ্র নিরপেক্ষ, অমিশ্র নিরপেক্ষ, যে সহানুমানে 3টা যুক্তিবাক্য নিরপেক্ষ থাকে, 3টা যুক্তিবাক্য হয়, আমি এভাবে লিখলাম শর্টকাটে, 3টা যুক্তিবাক্য হয় নিরপেক্ষ। অর্থাৎ অমিশ্র নিরপেক্ষ, 3টা নিরপেক্ষ। এখানে আমি মুছে দিচ্ছি, উদাহরণটা দিয়ে দিচ্ছি। এটার উদাহরণ, 1 নম্বরের উদাহরণ। সব মানুষের মরণশীল, সব কবি হয় মানুষ, সুতরাং সব কবি হয় মরণশীল। এই যেখানে বাক্যটা, এটা 3টা বাক্য হচ্ছে নিরপেক্ষ, কোনো শর্ত নেই, কোনো বিকল্প নেই। তাহলে এটা হচ্ছে নিরপেক্ষ, অমিশ্র নিরপেক্ষ সহানুমানের উদাহরণ। 2 নম্বরটা হচ্ছে অমিশ্র প্রাকল্পিক, অমিশ্র প্রাকল্পিক। যে সহানুমানে 3টা, আমি এভাবে লিখলাম, 3টা যুক্তিবাক্য, 3টা যুক্তিবাক্য কি হবে, প্রাকল্পিক যে আছে, প্রাকল্পিক 3টা যুক্তিবাক্য প্রাকল্পিক।
অর্থাৎ তিনটা যুক্তি বাক্য যখন প্রাকল্পিক হয় তখন হচ্ছে কি অমিশ্র। যেমন উদাহরণটা দিচ্ছি, আচ্ছা এখানে দেখো তিনটা যুক্তি বাক্য প্রাকল্পিক। প্রাকল্পিক বাক্য কাকে বলে? যদি কোনো বাক্য যদি তবে বা যদি তাহলে দিয়ে শুরু করে তাহলে তাকে বলা হয় প্রাকল্পিক বাক্য। অর্থাৎ মূল বাক্যটার কী হবে? যদি দিয়ে শুরু হবে এবং মূল বাক্যের আগে কি থাকবে? তবে। আর শর্তটা থাকবে প্রথম অংশে আর মূল বাক্যটা থাকবে পরের অংশে। এখানে কি বলছে দেখো, প্রথম বাক্যটা যদি দাম বাড়ে তবে চাহিদা কমে, যদি দাম বাড়ে তবে যোগান বাড়ে, আর যদি যোগান বাড়ে তাহলে চাহিদা কমে। এই তিনটা বাক্যই হচ্ছে প্রাকল্পিক বাক্য। আচ্ছা এখন আমি চলে যাব অমিশ্র বৈকল্পিক। যদি পরীক্ষা খাতায় এরকম দেওয়া থাকে তিনটা বাক্য, বুঝবে এটা প্রাকল্পিক। তাহলে এখানে কি হচ্ছে? অমিশ্র, আমি একটু উপরে লিখে দিই। 3 নম্বর হচ্ছে অমিশ্র বৈকল্পিক। অমিশ্র বৈকল্পিক যে সহানুমানে তিনটা বাক্য বৈকল্পিক। আচ্ছা তিনটা বাক্য বৈকল্পিক আমি এখানে লিখছি, উপরে লিখে দিচ্ছি। এখানে ভূষণ আছে, আমি সে দিয়ে দিলাম। হয় সে সৎ, না হয় নির্বোধ। হয় সে নির্বোধ, হয় সত্যতা, না হয় নির্বোধ। আচ্ছা আমরা জানি আমরা জানি বৈকল্পিক বাক্য শুরু হয় হয় না হয় অথবা, মাঝখানে তোমাকে কি থাকবে? অথবা বা কিংবা থাকবে। অর্থাৎ যখন অথবা বা কিংবা থাকবে কিংবা হয় না হয় থাকে তাহলে সেটা হচ্ছে বৈকল্পিক বাক্য। তাহলে উদাহরণটা কি হচ্ছে? হয় সে সৎ, না হয় নির্বোধ। নির্বোধ। হয় সে সৎ, না হয় প্রতারক। হয় সে প্রতারক, না হয় নির্বোধ। তাহলে এই যে তিনটা বাক্যই হয় না হয় কিংবা তোমাকে যদি বলতো সে সৎ অথবা নির্বোধ,
সে সৎ অথবা প্রতারক, সে প্রতারক অথবা নির্বোধ, এই যে কথাগুলো এখানে তোমাদের বইতে আছে ভূষণ, তুমি যে কোনো নাম দিতে পারো, আমি সে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বৈকল্পিক বাক্য। তাহলে আমরা কি পড়লাম? অমিশ্র, যেহেতু অমিশ্র মানে জাস্ট ব্রেনে ফেলে দাও, মিশ্র না, অর্থাৎ কোনো মিশ্রিত বাক্য নেই, একই রকম, তিনটা বাক্য একই রকম। যদি প্রাকল্পিকে তিনটাই প্রাকল্পিক, বৈকল্পিকে তিনটাই বৈকল্পিক, আর হচ্ছে নিরপেক্ষতে তিনটাই নিরপেক্ষ, তাহলে তুমি জাস্ট উদাহরণগুলো মুখস্থ করে ফেলো। প্রাকল্পিক হয় না যদি তবে, আর বৈকল্পিক হচ্ছে হয় না হয় বা মাঝখানে কী থাকবে, অথবা থাকবে। আচ্ছা, প্রাকল্পিক তো কোনো, নিরপেক্ষতে কোনো শর্ত কিছু নেই, নর্মাল বাক্য, যে বাক্যগুলো তুমি সহানুমান উদাহরণটাই দিতে পারো, সব মানুষের মানুষই, সকল হয়ে মানুষ, সকল হয়ে মানুষের। আচ্ছা, তাহলে এখন আমি চলে যাব প্রাকল্পিক নিরপেক্ষ ইয়েতে মিশ্র সহানুমানে, অর্থাৎ যেটা তিনটা বাক্য ভিন্ন রকমের। প্রথমটা ছিল প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। তোমাদের এটাতে আর ডিটেলস তোমাদের পড়তে হবে না, যদিও আমাদের এতদিন সিলেবাসে সবাই পড়ে এসেছিল, আলাদা একটা চ্যাপ্টারই আছে, এটা ষষ্ঠ অধ্যায় শেষে, যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের ডিটেলস, যে শ্রেণী বিভাগ, তারপরে অনুপপত্তি, এগুলো তোমাদের এবার সিলেবাসে নেই, বেঁচে গেছো, জাস্ট সংজ্ঞাটা পড়বে। যেহেতু সহানুমানের প্রকারভেদ তোমাদের সিলেবাসে আছে, আর সহানুমান, এরপরে আমি পড়াবো সহানুমানের গঠন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমেই চলে যাচ্ছি আমি প্রাকল্পিক নিরপেক্ষ, অর্থাৎ মিশ্র সহানুমানে। মিশ্র সহানুমানের এক নাম্বারটা ছিল কি? প্রাকল্পিক নিরপেক্ষ। প্রাকল্পিক নিরপেক্ষ। যে মিশ্র সহানুমানে, যেহেতু এটা মিশ্র সহানুমানে, তাহলে আমি শুরু করব যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটা, মানে প্রথম আশ্রয় বাক্যটা প্রাকল্পিক এবং অপ্রধান আশ্রয় বাক্যটা হচ্ছে নিরপেক্ষ। যে মিশ্র সহানুমানের প্রধান মানে হচ্ছে প্রথম, প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্য নিরপেক্ষ। অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ, একসাথে লিখে দিই। অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত হয় নিরপেক্ষ, অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত হয় নিরপেক্ষ লিখে দিই, তাহলে বুঝতে পারি তাকে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান করে, এই কথাটা লিখলাম না। ও সিদ্ধান্ত হয় নিরপেক্ষ। উদাহরণটা দিলেই তোমরা বুঝতে পারবে। প্রধান আশ্রয় বাক্যটা প্রাকল্পিক বলেছে, তাহলে একটা প্রাকল্পিক বাক্য লিখি। যদি দিয়ে শুরু হয়, তোমরা জানো, যদি তুমি আসো, এখানে আছে শর্ত, আমি বলেছি যদির পরে থাকে শর্ত বা তবের আগে থাকে শর্ত, তবে বা তাহলে, আমি যাব, পরের অংশ থাকে মূল বাক্য, আমি যাব। যদি তুমি আসো তাহলে আমি যাব। কি বল, এটা আমরা জানি প্রথমটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। আমাকে এখানে কি বলেছে? অপ্রধান আশ্রয় বাক্য হচ্ছে নিরপেক্ষ, তাহলে আমাকে অপ্রধান আশ্রয় বাক্যটাকে নিরপেক্ষ হতে হবে। তাহলে আমি এখানে লিখলাম তুমি আসো, তুমি আসো, সুতরাং সিদ্ধান্ত বলেছে কি নিরপেক্ষ, আমি যাব, ব্যাস। তাহলে কি বলেছে? যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটা প্রাকল্পিক, লিখে দেবে পাশে প্রাকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্য লিখে দিবে নিরপেক্ষ, এখানে লিখে দিবে নিরপেক্ষ। ঠিক আছে, বইতে দেওয়া আছে, আমার মনে হয় না এটা আর তোমাদের বলার দরকার আছে। তাহলে এখানে জাস্ট এখানে লিখে দিবে কি? প্রাকল্পিক, এখানে লিখবে প্রাকল্পিক, না লিখলে তোমার অর্ধেক নাম্বার কাটা যাবে। এখানে দিয়ে দিবে নিরপেক্ষ, এখানেও দিয়ে দিবে নিরপেক্ষ, ব্যাস হয়ে গেছে। এখন 2 নাম্বার কি বলছে? বৈকল্পিক নিরপেক্ষ। ঠিক বৈকল্পিক নিরপেক্ষতে কি আছে? প্রধান আশ্রয় বাক্যটা হবে বৈকল্পিক বাক্য। তাহলে আর এটা কি ছিল? মিশ্র সহানুমানে। তাহলে আমরা শুরু করছি মিশ্র দিয়ে। যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক, প্রধান আশ্রয়
বাক্য বৈকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ, অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ। আচ্ছা, তাহলে একটা বাক্য লিখি। রুমা হয় সৎ না হয় বোকা। রুমা হয় সৎ না হয় বোকা। রুমা হয় সৎ। আচ্ছা, রুমা নয় সৎ, তাহলে এখানে যদি নয় লিখেছি তাহলে লিখব কি রুমা হয় বোকা। রুমা হয় বোকা। এটা আমরা তৃতীয় অধ্যায়তে পড়েছি। একটা যদি নর্থক হয়, একটা হতে হবে সদর্থক। ঠিক আছে, এখন তুমি যদি লিখতে রুমা হয় সৎ, তাহলে এখানে লিখতে হতো রুমা নয় বোকা। ঠিক আছে, একসাথে সদর্থক হবে না, একসাথে নর্থক হবে না। তাহলে প্রথমটাই দেখতে পাচ্ছ কি হয় না হয় দিয়ে শুরু করেছি, বা আমি এভাবে লিখতে পারতাম রুমা সৎ অথবা বোকা। অথবা দিলেও কিন্তু সেটা বৈকল্পিক বাক্য হবে। ঠিক আছে, পরীক্ষার খাতে তোমাকে কোশ্চেন অথবা দিয়ে দিতে বা হয় না হয় তুমি বুঝে নেবে এটা বৈকল্পিক বাক্য। তাহলে এখানে কি বলছে, প্রধান আশ্রয় বাক্যটা বৈকল্পিক, পাশে লিখে দিও বৈকল্পিক, এটা নিরপেক্ষ, এটাও নিরপেক্ষ। তাহলে বোঝা গেছে। 3 নাম্বার পড়াবো এখন আমার বিকল্প সহানুমান। এখানে কিন্তু আবার নিরপেক্ষ কথা নেই। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে বিকল্প সহানুমান। যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটা একটা যৌগিক প্রাকল্পিক বাক্য। যৌগিক প্রাকল্পিক বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য হয়, একবার লিখে দিলাম বৈকল্পিক, বৈকল্পিক এবং এবং সিদ্ধান্ত হয় বৈকল্পিক না হয় নিরপেক্ষ। নিরপেক্ষ অর্থাৎ এখানে বলছে যে বিকল্প সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটা হবে যৌগিক প্রাকল্পিক বাক্য, অর্থাৎ দুইটা প্রাকল্পিক বাক্যকে জোড়া দিলে সেটা হবে যৌগিক। আর অপ্রধান আশ্রয় বাক্যটাকে যতই তুমি বিকল্প সহানুমানের 4টা শ্রেণী বিভাগ আছে, যেহেতু তোমাদের ডিটেলস নেই, এখানে ডিটেলস করতে হবে না, যত প্রকার তুমি বিকল্প সহানুমান লেখো না কেন, দ্বিতীয় বাক্যটা সবসময় হবে বৈকল্পিক বাক্য। আর সিদ্ধান্তটা কখনো বৈকল্পিক হবে, কখনো নিরপেক্ষ হবে। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। যদি যদি রিনা, বইয়ের উদাহরণটাই লিখলাম, যদি রিনা হয় সৎ তাহলে সে হয় সম্মানিত। তাহলে সে হয় সম্মানিত। এবং যদি রিনা হয় বিশ্বস্ত
সে হয় সম্মানিত। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যৌগিক। বড়জোর সেন্টেন্সটা আমি দুটো লাইনে লিখেছি, দেখো খেয়াল করো। এখানে কিন্তু একটা শেষ হয়ে গেছে প্রাকল্পিক বাক্য। যদি রিনা হয় সৎ, এটা হচ্ছে একটা অংশ। অর্থাৎ প্রাকল্পিক বাক্যে তোমরা ভালো করে জানো দুইটা অংশ থাকে। প্রথম অংশটাকে বলা হয় পূর্বক, পরের অংশটাকে বলা হয় অনুক। অর্থাৎ পূর্বকে শর্ত থাকে, অনুকে মূল বাক্য থাকে। তাহলে কি লিখেছি, যদি রিনা হয় সৎ তাহলে সে হয় সম্মানিত। এটা একটা প্রাকল্পিক বাক্য শেষ হয়ে গেছে। আবার এবং দিয়ে আরেকটা লিখলাম, যদি রিনা হয় বিশ্বস্ত তাহলে সে হয় সম্মানিত। তাহলে এটাকে তুমি কি বলবে, যৌগিক প্রাকল্পিক বাক্য। কোনটা, বিকল্প সহানুমানের। এখানে আমি ছোট করে লিখে দিচ্ছি যৌগিক, আমি এখানে ছোট্ট বুঝতে পারবে, প্রাকল্পিক বাক্য। যৌগিক প্রাকল্পিক বাক্য। দ্বিতীয়টা কি বলেছে আমাদেরকে, অপ্রধান আশ্রয় বাক্য হবে বৈকল্পিক। অর্থাৎ যত বিকল্প লিখবে সব বৈকল্পিক হবে, কে, অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে অপ্রধান আশ্রয় বাক্য শুরু হয় কি দিয়ে, হয় না হয় কিংবা অথবা দিয়ে। হয় রিনা সৎ, এখানে কি আছে, সৎ আছে, না হয় বিশ্বস্ত। হয় রিনা সৎ, না হয় বিশ্বস্ত। সুতরাং এখানে খুঁজে বের করার একটা উপায় আছে, তোমাদের মুখস্থ করতে হবে না। যদি প্রথম লাইনটা মুখস্থ করো তাহলে তুমি দেখতে পাবে যে যেটা একই রকম, মানে অনু যেহেতু একই রকম আছে, তাহলে সিদ্ধান্ত আমাকে বলেই দিয়েছে হয় বৈকল্পিক না হয় নিরপেক্ষ। পূর্বক, তুমি যদি অনুটাকে নিরপেক্ষ রাখতে চাও তাহলে এটাকে কি করতে হবে, দুই রকমের যে কথাটা আছে, এখানে দুই রকমের কথা আছে। একটা হচ্ছে হয় সৎ না হয় বিশ্বস্ত। আর একই রকম অনুগ আছে কি, সম্মানিত সম্মানিত। তাহলে এটা হবে নিরপেক্ষ, রিনা হয় সম্মানিত, রিনা হয় সম্মানিত। অনেক সময় দেয়া থাকবে তোমাদের পূর্বক ভিন্ন হয়, অনুগ ভিন্ন হয়। যখন পূর্বক আর অনুগ ভিন্ন হয় তখন এটা হয়ে যায়, সিদ্ধান্তটা হয়ে যায় বৈকল্পিক। আর যখন কখনো পূর্বক একই রকম থাকে, দুইটা পূর্বক একই রকম থাকে, অনেক সময় দুটো অনুগ একই রকম থাকে। এখানে যেহেতু দুইটা অনুগ একই রকম আছে তাহলে আমি এটা কি করলাম, এটা সিদ্ধান্তটা নিরপেক্ষ হয়েছে। তোমাদের এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, তোমরা উদাহরণটা মুখস্থ করে ফেলো। আর এটা হচ্ছে মিশ্র সর্বমানের তিনটা পড়ে ফেললাম। এখন আমি চলে যাব, তোমাদের একবার সব মুখস্থ করতে হবে না, ঠিক আছে, একটা একটা করে পড়ো। অমিশ্রটা খুবই সহজ, অমিশ্রটা একবারই পারবে, মিশ্রটা একটু কঠিন, 2 দিন সময় লাগিয়ে করো। এখন আমি চলে যাব সহানুমানের। আচ্ছা, এখন যে ভেরি ভেরি ইম্পর্টেন্টে চলে যাব, সহানুমানের গঠন। এটা ছাড়া তুমি কি করতে পারবে না, সহানুমানের যে আমি নিয়মগুলো পড়াবো কোনো বাক্য তুমি লিখতে পারবে না, তাহলে তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে গঠনটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের নিউ সিলেবাসে এটা দেওয়া আছে। তাহলে আমি গঠনে চলে যাচ্ছি, সহানুমানের গঠন। এটা খাতার সামনে নিবে যখন এই ক্লাসটা করবে। গঠনটা তোমাকে যদি বুঝিয়ে দিই একবার যে, তাহলে তুমি নিজে থেকেই সম্পূর্ণ অ্যান্সারটা তুমি করতে পারবে, ঠিক আছে। আর না হলে বারবার তোমাকে মুখস্থ করতে হবে এবং বারবারই তুমি ভুল করবে। আচ্ছা, 6.18 6.18 সহানুমানের গঠন। পেজ নাম্বার হচ্ছে 161। আচ্ছা, তার আগে যে সহানুমানের যে প্রকারভেদ পড়ালাম, একটা ছক দেওয়া আছে 161-এর উপরে, আমি আর ছকটা লিখলাম না, ওটা তোমরা বই থেকে দেখে নিও, ঠিক আছে। আর সহানুমানের গঠনের প্রথমে কি বলা হচ্ছে দেখো, 3টা ভিন্ন দৃষ্টিকোণ থেকে সহানুমানের গঠনকে উল্লেখ করা যেতে পারে। আচ্ছা, সহানুমানের গঠনকে ব্যাখ্যা করা হয় 3টা ভিন্ন দৃষ্টিকোণ থেকে। 3টা দৃষ্টিকোণ। 1 নাম্বার বলা হচ্ছে নিরপেক্ষ বাক্য পদ, আশ্রয় বাক্য পদ। একটা হচ্ছে নিরপেক্ষ বাক্য, 2 নাম্বার হচ্ছে নিরপেক্ষ পদ, পদের দিক থেকে, নিরপেক্ষ না পদের দিক থেকে। পদের দিক থেকে আমি আর বারবার গঠন কথাটা লিখলাম না। আর 3 নাম্বার হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্ত। আশ্রয়
বাক্য ও পদের সমন্বয়। অর্থাৎ গঠনটা হচ্ছে তিন দিক থেকে, একদিকে বলা হচ্ছে নিরপেক্ষ বাক্যের দিক থেকে, আরেকদিকে বলা হচ্ছে পদের দিক থেকে, আরেকদিক বলা হচ্ছে আশ্রয় বাক্য পদের সমন্বয়। আচ্ছা, 1 নাম্বার থেকে চলে যাই। নিরপেক্ষ বাক্য আমি এখানে রিপিট করলাম না। 1 নাম্বারে কি বলছে? একটি পূর্ণাঙ্গ সহানুমানে 3টা বাক্য থাকে, বেশিও নয় কমও নয়। এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, নিরপেক্ষ বাক্য। একটি পূর্ণাঙ্গ সহানুমানে, খুব মনে রাখো, একদম পরীক্ষা দিবে একটা সহানুমানে কয়টা বাক্য থাকে, যুক্তি বাক্য। একটি পূর্ণাঙ্গ সহানুমানে 3টা বাক্য থাকে, কম বা বেশি নয়। অর্থাৎ কমও থাকবে না, বেশিও থাকবে না। উদাহরণ দিয়ে দিতে হবে, এটা তোমরা সবাই জানো। যেমন সব মানুষ হয় মরণশীল। সমান উদাহরণ লিখে দিচ্ছি। সব কবি হয় মানুষ, সুতরাং সব কবি হয় মরণশীল। এটাই হচ্ছে 3টা বাক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা ভুলবে না। আচ্ছা, তারপরে হচ্ছে পদের দিক থেকে 2 নাম্বার। পদের দিক থেকে বলছে 3টা পদ থাকে। একটা সহানুমান, এটা কিন্তু এমসিকিউতে দেয় বা একটা সিরিয়াসের প্রথম কোশ্চেনই থাকে। একটা সহানুমানে কয়টা বাক্য, খেয়াল করো, 3টা বাক্য দেখতেই পাচ্ছ। একটা সহানুমানে কয়টা পদ থাকবে? পদের দিক থেকে এটা আলোচনা করছি। এটা হচ্ছে 2 নাম্বারটা। 3টা পদ। 3টা পদ থাকে, প্রত্যেকটা পদ আবার 2 বার করে ব্যবহৃত হয়। মানে 3টা পদ একটা সহানুমানে 6 বার থাকবে। 3টা পদ 2 বার করে ব্যবহৃত, লিখে দিই। 3টা পদ 2 বার করে ব্যবহৃত হয়। এইগুলো যদি না জানো না, তাহলে যে ফ্যালাসি পড়াবো 10টা নিয়ম, 10টা নিয়মের ফ্যালাসিগুলো করতে পারবে না। 3টা পদ 2 বার করে ব্যবহৃত হয়। এবং কিভাবে হয় আমি দেখাচ্ছি। এই উদাহরণটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খুঁজে বের করবে পদ 3টা। দেখো, আমি এখানে গেলাম না। এখানে আমরা সবাই জানি একটা যুক্তি বাক্যে 2টা পদ থাকে। এখানে দেখো কি পদ, এটা উদ্দেশ্য মানুষ, একটা খুঁজে পেলে, এখানে রাউন্ড দিলাম। এখানে আরেকটা কি, মরণশীল, 2টা পদ পেলে। এই দ্বিতীয়টাতে কি পেলে, একটা কবি, ঠিক আছে, আবার মানুষ। তাহলে তুমি খেয়াল করো এখানে কয়টা পেলে, কয়টা পদ হচ্ছে, 1টা 2টা 3টা পদ না? কি বলেছে, একটা সহানুমানে 3টা পদ থাকবে। দেখো 3টা, মানুষ, মরণশীল, কবি, 3 ধরনের। তো এখানে দেখো মানুষ কয়বার ব্যবহৃত হচ্ছে, 2 বার। কবি কয়বার ব্যবহৃত হচ্ছে, 2 বার। মরণশীল কয়বার ব্যবহৃত হচ্ছে, 2 বার। বোঝা গেছে? অর্থাৎ আমি আবার বলছি, একটা সহানুমানে 3টা পদ থাকবে। আমি দ্বিতীয়বার রিপিট করলাম না উদাহরণটা। ধরো এই উদাহরণটা দিয়ে তুমি দেখাবে 3টা পদ তুমি খুঁজে বের করবে। প্রধান আশ্রয় বাক্য থেকে পেলে 2টা, অপ্রধান আশ্রয় বাক্যে খুঁজে পেলে আরেকটা। এখন খুঁজে দেখো কয়বার মানুষ আছে, 2 বার মানুষ। মরণশীল কয়বার, 2 বার। কবি কয়বার, 2 বার। বোঝা গেছে? অর্থাৎ 3টা পদ টোটাল পুরোটা সহানুমানে থাকবে 6 বার, 2 বার 2 বার করে। এখন 3 নম্বরে চলে আসি, আশ্রয় বাক্য ও পদের সমন্বয়। আচ্ছা, এখানে তোমাদের এটা ব্যাখ্যা করার আগে তোমাদের আরেকটা কোশ্চেন আসবে, প্রধান পদ কাকে বলে, অপ্রধান পদ কাকে বলে, ঠিক আছে, এবং মধ্যপদ কাকে বলে। ভেরি ভেরি একটা কোশ্চেন অ্যান্সার। মধ্যপদ কাকে বলে, মধ্যপদের ভূমিকা। আমি এটা নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো। এখান থেকে তোমরা এতটুকু পর্যন্ত আজকে পড়ো, ঠিক আছে, এতটুকু পড়ো। পেজ নাম্বার আমার 161। তবে তোমাদের পরীক্ষায় সহানুমানটা আমি এই পরীক্ষা এখন দিব না, ঠিক আছে। তোমাদের এর আগ পর্যন্ত আমি যা পড়িয়েছি, অর্থাৎ আজকে তোমাদের হচ্ছে 47 ক্লাস। আমি তোমাদের বলে দিচ্ছি যে 46 ক্লাসের মধ্যে আমি যা পড়িয়েছি, 7ম অধ্যায়ের 2টো ক্লাস নিয়ে নিয়েছিলাম, ওটা ছাড়া 6ষ্ঠ অধ্যায়ে 46 নাম্বার ক্লাস মতো যা পড়িয়েছি তাই হবে তোমাদের 100 মার্কসের ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্ম পরীক্ষা, ঠিক আছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।